সবাই যখন ঈদের ছুটি কাটিয়ে নিজ নিজ সংসারে ফিরে এসেছে, সেখানে আমিও ঈদের ছুটি কাটিয়ে এসে দেখি আমি আমার সংসারটাই হারিয়ে ফেলেছি। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের কমন একটা প্রশ্ন ছিল, আমি কী কারণে ভিডিও দিচ্ছি না, কেন এত লেট হচ্ছে। যদিও বা আমি একটা লাইভ করে বলে দিয়েছিলাম যে কী কারণে হচ্ছে আমি ভিডিও দিচ্ছি না বা ভিডিও আসতে আমার কিছুদিন লেট হবে, তারপর আপনাদের কমেন্ট পেয়ে আর চুপচাপ বসে থাকতে পারলাম না। প্রতিটা মেয়েরই স্বপ্ন হচ্ছে একটা সাজানো গোছানো সংসার, সেটা আমারও ছিল, কিন্তু হঠাৎ একটা দমকা হাওয়া এসে ভেঙে গেছে। যারা আমার পুরাতন ভিউয়ার্স তারা জানেন শুরু থেকেই আমি টুকিটাকি সব কিছুই ইউটিউবে শেয়ার করেছি, সে কারণে আপনাদের অনেকেরই হয়তো বা জানা। তবে প্রথমত আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে সাপোর্ট করছেন এবং আমার পাশে আছেন। এই মুহূর্তে আসলে কি বলবো, কি বলে ভিডিও বানানো উচিত সেটা বুঝে উঠতে পারছি না। তবে টুকিটাকি কিছু কাজকর্ম নিয়ে সাজিয়েছি, যদিও বা এই কাজগুলো আসলে প্রতিনিয়তই করছি, তারপরও কেন জানি না ক্যামেরাবন্দি করতে আর আগের মতো ইচ্ছে করে না। তো তারপরও আপনাদের কমেন্ট পেয়ে ভাবলাম যে না, একটা ভিডিও আপুদের সাথে শেয়ার করি, এতে করে আমারও সময় কেটে যাবে, সেই সাথে যারা আমার জন্য চিন্তা করছেন তারাও কিছু টেনশন ফ্রি হতে পারবেন। মূলত প্রথম যে কথাটা বললাম যে সবাই ঈদের ছুটি কাটিয়ে এসে কিন্তু সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেছেন, আর আমিও কিন্তু ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছিলাম, মানে আমার বাবা বাড়িতে বিভিন্ন জায়গায় আমি বেড়াতে গিয়েছিলাম। তো সেইখানে যাওয়ার পর যখন ফিরে আসি তখন দেখলাম যে আমি আমার সংসারটাই হারিয়ে ফেলেছি। এই যে আছি এখন নামমাত্রই শুধু এই সংসারে পড়ে আছি, যেহেতু আপনারা জানেন যে আমার 5 মাস চলতেছে। যেহেতু আমি গর্ভবতী, এই সময় চাইলেও আমি কোনো জায়গায় যেতে পারবো না বা সংসারটাকে ছেড়ে দিতে পারবো না। অনেকেই আমাকে বলেছেন যে আপু সংসারটা ছেড়ে দাও। যেহেতু এর আগেও 2বার আঘাত পেয়েছি, তো তৃতীয়বার এই ভুলটা আমি আর জীবনে কখনো করব না। এতে যদি আমাকে 2টা কেন 5টা সতীন নিয়েও সংসার করতে হয়, আমি রাজি আছি। তবে খুব খারাপ লাগে যে এই মানুষটার সাথে আমি এতদিন ধরে আসলে সংসার করছি, সেই মানুষটার দিন দিন ব্যবহার তো খারাপ হয়ে যাচ্ছে, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। এরপরে হচ্ছে এই যে এমন একটা কাণ্ড করে বসেছে। তো মূলত হচ্ছে আমি এদের পরের দিন আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে দাওয়াত খেতে যায়, আপনাদের ভাইয়াও গিয়েছিল। এর পরের দিন দাওয়াত ছিল আমার বাবার শ্বশুর বাড়িতে, মানে আমার ছোটো মার বাবার বাড়িতে। তো সেইখান থেকে দাওয়াত খেয়ে যেয়ে যখন হচ্ছে বিকালবেলা বাসায় এসে দেখি যে আমার যেই ভাসুরটা আমার এখানে থাকতো, মানে আমার 2 নাম্বার ভাসুরটা, উনি এসেছে। তো আমি ভাবছি হয়তো কোনো কারণে এসেছে, আবার চলে যাবে। তো আমি এত একটা পাত্তা না দিয়ে পরের দিন আমি আমার বাবা বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যাই, আর আমি সেইখানে 3 দিন থাকি। তো সেই সুযোগে বাসায় হচ্ছে আমার সতীনের এন্ট্রি হয়, সেই সাথে আমার যা ভাসুর এসেছে, তার সাথে একটা মেয়ে নিয়ে এসেছে, মানে নতুন বিয়ে করে নিয়ে এসেছে। এর আগে উনি একটা ঘটনা ঘটিয়েছিল যেটা শেয়ার করেছিলাম। এর পরবর্তীতে উনি হচ্ছে আবার আমার যেই জালটা ছিল, তো সেই জালটার কাছে ফিরে যায় এবং তাদের পরবর্তীতে আরও একটা ছেলে হয়, মানে 3 নাম্বার বেবি হয়। তো কিছুদিন আগে ছোট্ট একটা বেবির ভিডিও শেয়ার করেছিলাম, আপনারা হয়তো বা দেখেছেন শর্টে। তো আমি ভেবেছি হয়তো চলে যাবে। ওখানে যাওয়ার পর আপনাদের ভাইয়া কিন্তু আমার সাথে কথা বলেনি, আমাকে যেহেতু একটা ফোনও দেয়নি, মানে না ছোট ফোন না টাচ ফোনটা, সে কারণে আমি কোনো কিছুই আসলে দেখা যাচ্ছে শেয়ার করতে পারিনি। আর যেহেতু একটা জায়গায় গেছি, ওইখানে গিয়ে আসলে ক্যামেরা বন্দি বা ক্যামেরা হাতে নিয়ে বসে থাকতেও অত একটা ভালো লাগে না, যেহেতু অনেক দিন পরে গিয়েছিলাম। তো একটু নিরিবিলি সময় কাটানোর উদ্দেশ্যেই গিয়েছিলাম। পরবর্তীতে আপনাদের ভাইয়া ফোন দেওয়াতে আমি জিজ্ঞেস করি যে ভাইয়া কি চলে গেছে কি না, তখন উনি বলে যে না যায়নি, উনি হচ্ছে আলাদা বাসা নিয়েছে। তো তখন আমার মনের মধ্যে কেন জানি না একটা খটকা লেগেছে যে তাহলে তো উনি আমার বাসা থেকে অনেক কিছুই সরাবে। আর সেটাই হয়েছে, আমার খাটের মধ্যে 2টা তোষক ছিল, সারপোকা হওয়ার কারণে একটা তোষক কিন্তু বাহিরে বের করে দিয়েছিলাম, আপনারা জানেন। সেই তোষকটা সে নিয়ে গেছে, সেই সাথে অনেক কিছুই টুকিটাকি জিনিসপত্র নিয়ে গেছে, যেমন হচ্ছে যা মানে রান্না করার জন্য বেশ কিছু হাঁড়ি পাতিলও নিয়ে গেছে, সেই সাথে আমি যে মাথা আশ্রয় সেই চিরুনিটাও নিয়ে গেছে। তো এগুলো নিয়ে যখন আমি পরের দিন আপনাদের ভাইকে বলি, মানে আমি শুক্রবারে ফেরত আসি, তো ওই দিন আপনাদের ভাই এক প্রকার জোর করেই আমি দেখা যাচ্ছে যে আমার বাবার বাড়িতে ওকে যেতে বলি, এবং সে তখন গিয়ে আমাকে নিয়ে আসে। ওখানে লেট করেনি, জাস্ট গিয়ে খাওয়া দাওয়া করেই কিন্তু চলে এসেছিলো। তো আমি তো আর এত কিছু বুঝতে পারিনি যে বাসায় এত কিছু হয়ে গেছে। তো বাসায় আসার পর যখন দেখলাম আমার এই জিনিসগুলো নেই, এবং এই যে কারেন্টের চুলা, এটাও নাকি নিয়ে যেতে চেয়েছিল, যেহেতু আমার বড় যা ছিল এখানে বাসুর ছিল, তারাই বাসায় ছিল। তো এই অবস্থায় যদি একটা জিনিস নিয়ে যায় অবশ্যই আমি তাদেরকে বলবো।
তো যখন আমার হাজবেন্ডের সাথে একটু শাউট করি, এমনিতেই তো তার মন মানসিকতা একটু মানে মেজাজটা খিটখিটে হয়ে আছে। তো যখন আমি ওকে তোশকের ব্যাপারে জিজ্ঞেস করি, তখন উনি আমার সাথে অনেক রুড ব্যবহার করে। সেই সাথে আমার বড় যা, ওকেও অনেক বেশি মানে অসম্মান করে কথা বলে, যেমন উনি নাকি আমি আসার পরে সব কিছু বলে দিয়েছে। তো যাই হোক, এইগুলা নিয়ে বাসার মধ্যে রীতিমতো একটা খারাপ পরিস্থিতি তৈরি হয়। এবং সেই ক্ষেত্রে আমার যেহেতু ভাসুরটা এসেছে, ওর কোনো কিন্তু চাকরি নেই এবং পকেটে 1 টাকাও নিয়ে আসেনি। আমার এখানে আমাকে এসে বলে যে আমি 1 মাস খাওয়াতে পারবো কিনা, যেখানে আমি নিজেই চলতে পারি না, রান্নাবান্নার জন্য এত বেশি কথা শুনতে হয়, সেইখানে 2টা মানুষকে বসিয়ে খাওয়ানো আমার পক্ষে সম্ভব না। আমি ডাইরেক্টলি না বলে দিয়েছিলাম যে আমি 1 মাস খাওয়াতে পারবো না, কারণ আমি ওদেরকে কিছুটা হলেও চিনি। যেহেতু এর আগে আমার ভাসুরটা আমার বাসায় 7 মাস থেকে গেছে, সে 1 টাকাও দেয়নি, ওনার সমস্ত খরচ আমি বহন করেছিলাম। তো সেই জায়গা থেকে উনি বলেছিল যে কাজ পাওয়ার পর টাকা দিয়ে দিবে, কিন্তু এটা আমার কেন জানি না বিশ্বাসযোগ্য হয়নি। তো আমি ওনাকে বলেছিলাম যেহেতু আমার একটা ফোনের দরকার আছে, ওনার হাতে একটা ফোন আছে, যদি বিক্রি করে আমি 5,000 টাকা দিব। এটা বলার সাথে সাথে আমার ভাসুর রাজি হয়ে যায় এবং আমরা যে বাজার থেকে মানে দোকান থেকে মুদি বাজার খাই, সেই দোকান থেকে ওনাকে 3,000 টাকার বাজার নিয়ে দেওয়া হয়। সেই সাথে আরও 2,000 টাকা ওনার হাতে দেওয়া হয়। তো এটাই আমার মূলত আমার হাজব্যান্ডের রাগের মেন কারণ, যে আমি ওদেরকে কেন থাকতে দিলাম না বা রান্না করে খাওয়াচ্ছি না, যেহেতু ভাই অনেক ধরনের কথা বলেছে। আর যতই হোক, রক্ত আসলে দেখা যাচ্ছে যতই খারাপ হোক না কেন, তো যাই হোক, এটা আমার উপর একটা এফেক্ট পড়েছে। আর সতীনের বিষয়ে ওকেও জায়গা দিইনি, আলাদা রুম নিয়ে তাকে দেখা যাচ্ছে আলাদাই রেখেছে। তো সব কিছু মিলে আমার উপর প্রায় সবারই রাগ ছিল। আমার আম্মুরও আমার উপর একটা রাগ ছিল, ওনাকে যেহেতু সবাই এখন মামা বলে ডাকতেছে, তো আমার আর আসলে প্রয়োজন নেই। তো মেন ঘটনা যেটা হয়েছে, বাসায় আরও মেহমান ছিল, আমার শ্বশুর নিয়ে আসছিল। তো সেই মেহমানরা প্রায় 3 দিনের মতো ছিল। তো লাস্ট সমস্যাটা হয়েছে যে মেন গেটের চাবি নিয়ে। তো চাবিটা বাবু হয়তো কোথাও রেখেছিল, আমি খুঁজে পাচ্ছিলাম না। তো একবার বলতেছে চাবি কই, পর বলছি যে আমি খুঁজেছি, একবার পাইনি। তো এই কথা বলার পর উনি 2-2বার যখন বলে যে আমি উঠে কেন খুঁজছি না, তখন ওনাকে আমি বললাম আমি তো খুঁজেছি, আমি আর কীভাবে খুঁজবো, আর কই খুঁজবো। এই কথা বলার পর উনি মানে তেড়ে এসে আমার মাথাটা দেয়ালের সাথে খুব জোরে একটা বাড়ি মারে। আমি খাটের মধ্যেই এক কর্নারে বসে আসলে ফোন টিপতেছিলাম। তো এত জোরে বাড়িটা দেয়, তো এক প্রকার আমার নিঃশ্বাস কিন্তু বন্ধ হয়ে আসছিল, আর আমি জোরে একটা চিৎকার দেই। তো ওই সময় কিন্তু রাত প্রায় 11টার মতো বাজে, সবাই কিন্তু শুয়ে পড়েছিল। তো আমার চিৎকার শুনে সবাই ওই রুমে দৌড়ে যায় এবং এক পর্যায়ে আমার মা আমাকে বকাবকি শুরু করে, কোথায় ওকে ফেরাবে, ওকে ধমক দেবে। কেউ একটা লোক ধমক দেয়নি। আর একটা মেয়ের গর্ভবতী অবস্থায় দেখবেন যে মন মানসিকতা এমনিই খারাপ থাকে। তো সেখানে তো যেহেতু আমার গায়ে হাত তুলেছে, আমি একটু শাউট করেছি। তো শাউট করার পর দেখা যাচ্ছে যে আমি কেন চিল্লাচ্ছি এটা নিয়ে ওনাদের যত ঝামেলা, যে আমি কেন চিল্লাচ্ছি, মোট কথা এত কিছু হয়ে গেছে, আমি কিছু বলতে পারবো না, সবাইকে বাসায় জায়গা দিব, আমি কোথায় জায়গা দিব বলেন। এবার সে রুম 3টা, একটা রুমে আমার বড় ভাসুর এবং যা থাকে, একটা রুমে আমরা, একটা রুমে আমার মা। তো এখানে আমি আর বাকি মানুষগুলোকে কোথায় জায়গা দিব। তো যাই হোক, এইসব করার পর যখন শাউট করি, উনি ধুমধাম আমার পিঠে আরও কয়েকটা কিল বসিয়ে দেয়, থাপ্পড়ও না, জোরে জোরে কিল মারে। তো কিলগুলো মনে হয়েছিল যে আমার পেটে এসে লেগেছিল। আমি এতটাই মানে তখন আর আমার কোনো সেন্স ছিল না, আমি একদম সেন্সলেস হয়ে গিয়েছিলাম। ওই সময় আমি কি করেছি না করেছি জানি না, তবে আমার জাল পরবর্তীতে বলেছে আমি নাকি ফাঁসি নিতেও গিয়েছিলাম, মানে একটু পাগলামি টাইপের করেছি। তো এই পর্যায়ে আমার মাও ওকে না থামিয়ে আমার গায়ে হাত তোলে এবং দুইজনেই মূলত আমাকে মারধর করেছে। আর সেই মারধর করার পরই মূলত আমার মানে একটু চিল্লাতে গিয়ে দেখা যাচ্ছে যে একটু হিতে বিপরীত হয়ে গেছে। তো তখন কি করেছি বাকিগুলো আমার আর মনে নেই। যখন সেন্স এসেছে তখন তো আবার চুপচাপই ছিলাম। তবে খুব বেশি খারাপ লেগেছে, এই অবস্থায় মা এবং হাজব্যান্ডের হাতে মার খেতে হয়েছে। তো এইটা আসলে কতটা কষ্টকর সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ইনফ্যাক্ট ওই দিন রাতেই আমাকে বাসা থেকে বের করে দেওয়া হয়। তো ওই সময় আমি কোথায় যেতাম বলেন। পরে আমার যা আর ভাসুর অনেক বুঝিয়ে সুঝিয়ে আমাকে রেখেছে এবং আমি বের হয়ে যেতেও চেয়েছিলাম, কিন্তু ওনারা যেহেতু আছেন রেখে দিয়েছেন। তো সব কিছু মিলায় মনে হচ্ছে যে আমার পরিস্থিতি এখন খুবই খারাপ। আপনাদের ভাইয়া এখন আমার কোনো দায়িত্ব নেবে না, সে তার মতো, আমি আমার মতো। তো এখন শুধুমাত্র এই বাসাটাই থাকছি আপনাদের সাথে, যাতে ভিডিও শেয়ার করতে পারি সেই জন্য। আর যে অবস্থায় আছি সেই অবস্থায় কেউ আমাকে বাসা ভাড়াও দেবে না। তো যাই হোক, এদিকে রান্নাঘরটা গুছগাছ করে এসে গোসল টোসল করে বারান্দায় আসছি, দেখলাম যে ঝুম বৃষ্টি। তো একটু ক্যামেরা বন্দি করে নিলাম। তো এখন তো আর চা কফি আসলে সেরকম ভালো লাগে না, তবে দেখা যাচ্ছে একটু মাথা ব্যথা হলে তারপর চাটা খাই, তবে একটু মশলা চা বানিয়ে তারপর চাটা খাবো। তো
তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর স্ক্রিনে দেওয়া নাম্বারটা এই জন্যই দিয়েছি, এই মুহূর্তে আপনাদের সাহায্য আমার খুব বেশি প্রয়োজন। যদি আমার কোনো আপুরা আমাকে হেল্প করতে চান, চাইলে এই নাম্বারে আমাকে ফোন দিতে পারেন, ইমো বা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি সত্যিই খুব বেশি অসহায় হয়ে গেছি এবং ভেঙে পড়ছি। এই মুহূর্তে আমার হাতে একটা টাকাও নাই, যেহেতু মার খাওয়ার পর বিশ্বাস করেন কেউ একটা ট্যাবলেটও এনে দেয় নাই। আমার এত বেশি শরীর খারাপ ছিল এতদিন যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখনও যে খুব বেশি ভালো আছি এরকমও না। যেহেতু আপনারা জানেন আমি একটু অসুস্থ, তো সেই অসুস্থতার মানে চিকিৎসা ব্যয়বহুল আপনারা জানেন। তো সেই কারণেই মূলত আজকে আপনাদের কাছে আমি সাহায্যের হাত বাড়াচ্ছি। যদি এই আপুটার উপর দয়া হয়, প্লিজ আপুরা দয়া করবেন, এতে আমার অনেক বেশি উপকার হবে। আর আমাকে এই পরিস্থিতি থেকে উঠতে বা কিছু একটা করতে আপনারা সাহায্য করবেন। আশা করছি আপনাদের কাছ থেকে এইটুক সাহায্য আমি পাবো। তো ওভারঅল ভিডিওটা কেমন হয়েছে জানি না, যেহেতু শরীরে প্রচুর পরিমাণ ব্যথা, সেই অবস্থায় আসলে এলোমেলো কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা। তো আজকে রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করেছিলাম আর রান্নাঘর থেকেই শেষ করলাম। ইনশাআল্লাহ আস্তে আস্তে সমস্ত ভিডিও আসবে, আরও কি ঘটেছে সে সব কিছু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।